টপিক হচ্ছে রিয়াক্ট ইনস্টল করা, কম্পোনেন্ট বানানো, কম্পোনেন্টে কিভাবে ডিজাইন দেব, আর সাথে কিভাবে আমরা প্রপস নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, আপনাদের স্ক্রিন শেয়ার দেওয়া হয় নাই, সরি, এটা তো আগেই দেওয়া উচিত ছিল। তাহলে আবার আমি আমার টপিকগুলো বলতেছি। আমরা আজকে রিয়াক্ট ইনস্টল করব, তারপরে ওখানে কম্পোনেন্ট বানাবো, ওই কম্পোনেন্টে কিছু ডিজাইন অ্যাড করব, ওই ডিজাইন অ্যাড করার পরে কিছু প্রপস। প্রপস কি জিনিস সেটা তো আগেও বলা হয়েছে, তারপরও মানে আমরা যদি ফাংশন করে থাকি তাহলে প্রপস বোঝা কোনো ব্যাপার না। প্রপস এর মাধ্যমে আমরা কিভাবে একটা ডাইনামিক আইটেমকে ইউজ করতে পারি, ঠিক আছে, ডাইনামিক আপনার প্যারামিটার ইউজ করতে পারি সেটা দেখাবো। তো যারা বাইরে আছেন একটু মিউট করে দেন, তাহলে হচ্ছে আপনার ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আর যখন কথা বলবেন তখন আগে একটু হাত তুলে নিয়েন, তাহলে আমি ওইভাবে পজ করে নিব, ঠিক আছে। তো আমাদের ভিট নামে একটা ওয়েবসাইট আছে, ভিট। এই ভিটে যদি যান, vit.dev, এইখানে গেলে আপনার হচ্ছে স্টার্টিং এর একটা ইয়া থাকে, ভিট.js এরকম কিছু। এটার ডকুমেন্টটা কোথায়, গেট স্টার্টেড যদি যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে ওভারভিউ একটা দেওয়া আছে। এগুলো আপনাদের পড়া শিখতে হবে। হ্যাঁ, জীবনে তো অনেক কিছু ডেভেলপ করতে হবে, সব জিনিস তো আর একদিনে শেখানো পসিবল না। হ্যাঁ, আমার যেহেতু এখানে নোড ইনস্টল করা আছে, তো এই যে এখানে দেখেন একটা কমান্ড দেওয়া আছে npm, গতদিন আমরা npx দিয়ে করছি, ঠিক আছে, নোড প্যাকেজ এক্সিকিউটর, আর এটা হচ্ছে নোড প্যাকেজ এম দেওয়া আছে ম্যানেজার। এটা দিয়ে আমরা আজকে ভিটার যে লেটেস্ট ভার্সন আছে এটা দিয়ে আমরা রিয়াক্টের একটা অ্যাপ বানাবো, যেটা ভিউ দিয়ে অলরেডি বানানো আছে। হুম, তো গতদিন আমরা একভাবে করছি, আজকে আমরা আরেকভাবে করব। তো আমরা যেহেতু একটা প্রজেক্ট বানাবো, আমাদের কি করতে হবে, একটা ফোল্ডার বানাবো, যে আমরা এখানে প্রজেক্ট বানাবো, ঠিক আছে। তো আমাদের টার্গেট হচ্ছে একটা প্রজেক্ট বেস কাজ করা, তো রিয়াক্ট প্রজেক্ট, ঠিক আছে। এই রিয়াক্ট প্রজেক্টের ভিতরে আমরা, হ্যাঁ হ্যাঁ ভিডিও অন করা আছে, রিয়াক্ট প্রজেক্টস, ঠিক আছে। এটার ভিতরে আমরা হচ্ছে সিএমডি দিব, যেটা আমরা হচ্ছে জ্যাঙ্গোতে করছি। তো জ্যাঙ্গো করার ফলে আমাদের অনেক জিনিস অলরেডি করা আছে, সো কষ্ট হওয়ার কথা না। এইখানে এসে আমরা এই যে যেই ইয়াটা পেলাম, যে এখানে যেটা আছে এটা, এই যে এখান থেকে কপি করব, ঠিক আছে। কপি হয়ে গেছে, আমরা সিএমডিতে এসে এটাকে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পরে এই যে লাস্টে দেখেন ভিউ লেখা আছে, ভিতরে ভিউ লেখা আছে। তা আমি একটু বুঝাই দেই। npm মানে হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। এ কি করে, নোডের যত প্যাকেজ আছে এই প্যাকেজগুলোকে সে ম্যানেজ করে এবং ইনস্টল করার জন্য আপনাকে হেল্প করবে। ক্রিয়েট মানে আপনি কোনো কিছু একটা ক্রিয়েট করতে যাচ্ছেন, কার মাধ্যমে, ভিট লেটেস্টের মাধ্যমে, ঠিক আছে। এই মাই ভিউ অ্যাপ, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা প্রজেক্টের নাম। সো আপনি এই জায়গাটাতে আপনার মতো করে নাম লিখবেন, আর টেমপ্লেট ভিউ লেখা আছে, আপনি এখানে রিয়্যাক্ট করে দেবেন, ঠিক আছে। রিয়্যাক্ট, যেহেতু আমরা রিয়্যাক্টের প্রজেক্ট করবো এই জন্য রিয়্যাক্ট লিখবো, আর এইখানে আমরা আমাদের মতো করে নাম লিখবো, ঠিক আছে। আমরা এখানে মাই প্রজেক্ট লিখে দিলাম, প্রজেক্ট, ঠিক আছে, মাই রিয়্যাক্ট প্রজেক্ট। আপনারা চাইলে এখানে হাইফেনও ইউজ করতে পারেন, রিয়্যাক্ট প্রজেক্ট। কি হলো, টুকু আমার প্রজেক্টের নাম, ড্যাশ ড্যাশ, তারপরে ড্যাশ ড্যাশ টেমপ্লেট, তারপরে একটা স্পেস রিয়্যাক্ট। যাই হোক, আপনি যেখানে ভিউ পাবেন ওখানে রিয়্যাক্ট বসাই দিবেন, কারণ ভিউ আর রিয়্যাক্ট একজনই বানাইছে, মানে একই কোম্পানি কাজ করতেছে এটার পিছনে, যার কারণে ওরা সেম কমান্ডে কাজটা রাখছে। এরপরে আপনি এন্টার দিয়ে দিবেন, ঠিক আছে। এন্টার দিলে সে আপনাকে এই প্রজেক্টটা বানিয়ে দিয়ে দিবে, কিন্তু এই প্রজেক্টটা কিন্তু এখনো ইনস্টল হয় নাই। সে বলতেছে যে এই নামে একটা প্রজেক্ট ডান, যে ডান। এবার আপনাকে রান করতে হলে আপনাকে কি করতে হবে, প্রথমে আগে মাই রিয়াক্ট প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। তা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে যে মাই রিয়াক্ট প্রজেক্ট নামে একটা ফোল্ডার রেডি হয়ে গেছে, এটার ভিতরে কিছু জিনিসপত্র আছে, ঠিক আছে। এটার ভিতরে আপনারা হয়তোবা মনে আছে কিনা, এই যে ভিট কনফিগ ডট জেএস, এটাকে যদি আমরা একটু ওপেন করি পরে, তাহলে দেখবো এখানে কিছু হচ্ছে কনফিগারেশন ফাইল আছে, এই ফাইলগুলোকে সে ইনস্টল করতে হয়। তো ওই ইনস্টলেশনটা করার জন্য আপনাকে আগে সিডি দিয়ে মাই প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে, কারণ কি, এটা
এই যে মাই রিয়াক্ট প্রজেক্টের ভিতরেই আছে। তাহলে আমরা লিখলাম সিডি, তারপর মাই রিয়াক্ট প্রজেক্ট। এটার ভিতরে ঢুকলে তারপরে আমরা কি করব, এটার ভিতরে যে আমার ইনস্টলেশনের যে প্যাকেজগুলো আছে, এই প্যাকেজগুলো বলা আছে, ওই প্যাকেজগুলো সে অটোমেটিক ধরে নেবে, নিয়ে ইনস্টল করবে। তো ওটা করার জন্য আমাকে কি লিখতে হবে, npm ইনস্টল। তাহলে লিখলাম npm ইনস্টল। ওকে, তাহলে কি হবে, সে নিজে নিজে ওখান থেকে যা কিছু ইনস্টল করার দরকার, প্যাকেজের ভিতরে যা যা আছে সব ইনস্টল করে নেবে। ঠিক আছে, তো এটাতে একটু টাইম লাগবে। ঠিক আছে, এরপরে আমাদের যদি এটা ইনস্টল হয়ে যায়, তাহলে আমরা কি করতে পারবো, এই রিঅ্যাক্টের প্রজেক্টটা রান করতে পারবো। ওকে, তো ততক্ষণ আমাদের ইনস্টল হোক। তাহলে আমরা এটা ইনস্টল হতে হতে আরেকবার আমরা রিভিউ করি যে আমরা কি করলাম। প্রথমে আমরা একটা ফোল্ডার বানালাম, ওখানে সিএমডি দিয়ে ভিতরে ঢুকলাম, মানে সিএমডি লিখলাম। সিএমডি লিখে তারপরে আমরা বললাম npm ক্রিয়েট, এটাকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট রিয়াক্ট ভিউ এর জায়গায় রিয়াক্ট লিখলাম, আর মাই রিয়াক্ট প্রজেক্ট এখানে একটা নাম ছিল, ওই জায়গাতে আমাদের প্রজেক্টের নাম লিখলাম। বাস এন্টার দিলে এটা তৈরি হয়ে আপনাকে বলবে যে যেই প্রজেক্ট বানালেন এই প্রজেক্টের ভিতরে সিডি দিয়ে ঢোকেন। আমরা তো জানি সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। আমরা ঢুকলাম এটার ভিতরে, ঢুকলে ওটার ভিতরে কিছু প্যাকেজ ট্যাকেজ দেওয়া থাকে, ওই প্যাকেজটা ইনস্টল করার জন্য npm হচ্ছে ইনস্টল বলতে হয়। তাহলে npm ইনস্টল দিলাম, সে প্রায় 255টা প্যাকেজ ইনস্টল করে ফেললো। ঠিক আছে, কত সেকেন্ড নিছে, 40 সেকেন্ড। এরপরে আমাকে কি করতে বলছে, যদি আপনি রান করতে চান তাহলে আপনাকে লিখতে হবে npm রান দেব। তো আমরা npm রান দেব দিব। তার আগে আমরা একটু কি করব, কোডটাকে ওপেন করে নিব। চাইলে এখনো কোড ওপেন করতে পারি, চাইলে রান করেও আমরা কোড ওপেন করতে পারি, ইচ্ছা। ঠিক আছে, তা আমরা বলি যে কোড স্পেস ডট, এটা তো আমরা জ্যাঙ্গোতেও শিখছি কিভাবে একটা প্রজেক্টকে কোডে ওপেন করতে হয়। ওকে, তো আমরা ওপেন করে ফেললাম, ওয়েলকাম করতেছে এটা। ওকে, তাহলে আমরা প্রজেক্টটা সাইড করে রাখলাম কপি করে। মানে এখন আমরা কি করব, এই যে npm মানে নোড প্যাকেজ ম্যানেজার দিয়ে আমরা রান দেব। দেব মানে হচ্ছে যে আমরা যেটা ডেভেলপ করছি সেই ডেভেলপমেন্ট স্ট্যাটাসটাকে রান করতে বলতেছি। তাহলে npm রান দেব। ঠিক আছে, এই যে এন্টার দিলাম, সে আমাকে একটা লিঙ্ক দিচ্ছে। আমরা যেটা হচ্ছে জ্যাঙ্গোতে পাইতাম সেম ওয়েতে এখানেও একটা লিঙ্ক দিচ্ছে। এই লিঙ্কটাকে কপি করব, কপি করার পরে আমাদের যে ওয়েবসাইট আছে এখানে আমরা লিঙ্কটাকে দিয়ে দিব, দিয়ে বলবো যে তুমি এটাকে কি করো, রান করো। রান করলে আমার যদি সবকিছু ইনস্টল ঠিক থাকে তাহলে আমাকে এই জিনিসটা দেখাবে, যেটা আমাদের জ্যাঙ্গোতে ওই যে একটা রকেট দিয়ে বুঝাইতো যে তোমার ইয়াটা ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত সবাই বুঝছি, একটু যদি সবাই বলতেন। তা আপনারা এতটুকু বুঝছেন। এখন আমরা কি করব, আমরা যেহেতু কোডটাকে ওপেন করে ফেলছি, তাহলে আমরা কতদিন এগুলো ইন্ট্রোডাকশন শিখাইছি, তো এখানে কোনটা কি আপনারা ওই ভিডিও থেকে জানতে পারেন। তো আমাদের যে সোর্স ফাইলটা আছে, এই সোর্স ফাইলে আর কি সব জিনিসপত্র আছে। হ্যাঁ, তো এখানে দেখেন অ্যাপ ডট জিএসএক্স, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, আর মেইন ডট জিএসএস এর ভিতরেই ওই অ্যাপ ডট জিএসএক্সটাকে ইউজ করে। ঠিক আছে, যে দেখেন অ্যাপ কথাটা লেখা আছে, দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা লেখা হয়েছে এই অ্যাপ ডট জিএসএক্স এর জন্য। এই অ্যাপ ডট জিএসএক্স এ কি আছে, অ্যাপ ডট জিএসএক্স এ গেলে দেখবেন এখানে হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে। হ্যাঁ, অ্যাপ ডট সিএসএস আছে, এই যে এই অ্যাপ ডট সিএসএস কে কিভাবে ইম্পোর্ট করছে। এরপরে একটা ফাংশন দিছে, জেনারেল একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে আমরা কি করছি, এই অ্যাপকে ইউজ করতেছি। তো আমার এইখানে ফাইলের যে নামটা হয় এই নামেই যদি আমরা এটা দেই তাহলে হচ্ছে বেটার। ঠিক আছে, আর এখানে বড় হাতের এ দিব, এবং এখানেও ফাংশনের ক্ষেত্রে যদিও আমরা ছোট হাতে দেই, বাট এটা ক্লাসের মতো কাজ করে, যার কারণে আমরা এখানে এটাকে বড় হাতে দিব। ঠিক আছে, তো এরপরে যখন আমরা কম্পোনেন্ট বানাবো, ধরেন আমরা একটা কম্পোনেন্ট বানাই, ধরুন এখানে সোর্সের ভিতরে আমরা একটা কম্পোনেন্ট বানাবো, বললাম যে স্টুডেন্ট ডট জে এস এক্স। জেএসএক্স কি, জাভা স্ক্রিপ্ট এক্সএমএল। ঠিক আছে,
এক্সএমএলটা এইচটিএমএল এর মতোই, কিন্তু এইচটিএমএলটা যদি জাভাস্ক্রিপ্টের ভিতরে ইউজ করা হয় তাহলে ওটাকে আমরা বলি জেএসএক্স। ঠিক আছে, এটা এন্টার দিয়ে দিলাম। তো আমাদের নতুন একটা ফাইল হয়ে গেল অ্যাপ ডট জেএসএস এর মতোই। ঠিক আছে, এইভাবে আমরা আরো চাইলে ফাইল ইউজ করতে পারি। এতটুকু বুঝতে পারছি। এখন আমরা এখানে যেরকম এখানে একটা ফাংশন ইউজ করছি, এরকম একটা ফাংশন ইউজ করছি, তাই না? চাইলে আমরা এখানে স্টুডেন্ট জেএসএক্স এর ভিতরেও আমরা কি করতে পারি, একটা ফাংশন ইউজ করতে পারি। বাট এখানে অ্যাপ না দিয়ে আমরা কি দিব, আমরা এখানে যে নামটা দিছি ওই নামটাই দিয়ে দেব, বলবো স্টুডেন্ট। স্টুডেন্ট, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে ঘিরে দেব। তাহলে কি হলো, এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘেরলাম, এটার নাম হচ্ছে বডি। আর ফার্স্ট ব্র্যাকেটে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলি আমরা ফাংশন। ফাংশন স্টুডেন্ট এটা। এখনো এখান থেকে আমরা অ্যাপ ডট জেএসএক্স ইউজ করতে পারি। এরকম কোনো লিঙ্ক আপ এখনো করে দেখাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি অ্যাপ ডট জেএসএক্স আর স্টুডেন্ট ডট জেএসএক্স একই জিনিস। ঠিক আছে, অ্যাপ ডট জেএসএক্স কিভাবে বানানো হয়েছে ও সেম ওয়েতে আমরা স্টুডেন্ট ডট জেএসএক্সটাকে বানানো শিখলাম। ঠিক আছে, কি করব, সোর্সের ভিতরে যে নামটা দিব সেটা একটু বড় হাতে দিব প্রথমটা, তারপরে ডট জেএসএক্স দিব। অ্যাপ ডট জেএসএক্স এ কি কি আছে আমরা একটু খেয়াল করি। এই যে দেখেন অ্যাপ ডট জেএসএক্স এ ফার্স্ট ফাংশন অ্যাপ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করছে, সেকেন্ড ব্র্যাকেটটা দেখেন এই যে এখানে শেষ করছে। তার মানে এই অ্যাপের ভিতরে যা আছে সবকিছু কি এটার ভিতরেই আছে। আরেকটা জিনিস দেখেন, রিটার্ন, রিটার্ন কথাটা লেখা আছে। রিটার্ন কি কাজ করে আমরা তো ফাংশনে দেখছি। রিটার্ন কাজ করে কি, যে এটাকে কল করবে তাকে ওই জিনিসটাকে রিটার্ন করে। তাহলে রিটার্নের ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। এই ফার্স্ট ব্র্যাকেট না দিলে আমরা সাধারণত এটা কি করি, এটাকে থ্রেড বলা হয়। যে জাভাস্ক্রিপ্ট মাল্টি থ্রেড নাকি সিঙ্গেল থ্রেড। থ্রেড মানে হচ্ছে একসাথে আপনি কয়টা জিনিস পাঠাতে পারবেন। ব্র্যাকেট দিয়ে যদি আপনি ঘিরে দেন তাহলে সবগুলা মিলে একটা হলো, কিন্তু যদি আপনি হচ্ছে আলাদা আলাদা একটা করে পাঠান তাহলে ওটা হচ্ছে মাল্টি থ্রেড, মানে মাল্টিপল জিনিসপত্র পাঠাচ্ছেন। তো জাভাস্ক্রিপ্টটা মাল্টিপল জিনিসপত্র রিসিভ করতে পারে না। ঠিক আছে, তো আপনাকে সিঙ্গেলে পাঠাতে হবে। সিঙ্গেলে পাঠাতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটে আগে অথবা নিয়ে নিতে হবে, নেওয়ার পরে আপনি পাঠাতে পারবেন। যার কারণে এখন দেখেন, আপনি যদি চিন্তা করেন যে আপনি এইটুকুকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ধরতেছেন, ঠিক আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট টুকু ধরতেছেন, তার মানে কি এটা একটা সিঙ্গেল একটা থ্রেড ধরা হয়। ঠিক আছে, এজন্য রিটার্ন করার সময় আমরা সব সময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট করি। এম আই ক্লিয়ার? সবাই বুঝছি এতটুকু? তাহলে আলটিমেটলি কি করছি, ফাংশন অ্যাপ, এটার ভিতরে বডি তৈরি করলাম, বডির ভিতরে রিটার্ন দিলাম। তার মানে আমরা এখানে কি করতে পারি, যে স্টুডেন্ট ডট জেএসএক্স এ সুন্দর করে এখানে বলতে পারি যে রিটার্ন করো, রিটার্ন। রিটার্নের পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি দিব এটা পরের হিসাব। ফার্স্ট ব্র্যাকেটের পরে আমরা কি করব, এই যে এই জিনিসটা দিব, এটাকে বলি আমরা টার্মিনেটর সাইন। ঠিক আছে, আমরা বললাম যে এক তুমি পাঠাও, কোনো সমস্যা নাই, একই পাঠাবে। যদি 100 দেয় 100 পাঠাবে। যদি আমরা এখন যদি বলি যে তুমি একটা নাম পাঠাবা, ধরো আমার নাম কি, স্টুডেন্টের নাম হচ্ছে তোমাদের নামগুলো আছে, ধরো রাফি আছে, তারপরে জয় আছে, ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের আরো কে কে আছে, ইমরুল আছে, তারপরে হচ্ছে প্রলয় আছে, এগুলো আছে। এগুলোকে আমরা কি করব, দেখো রাফিরটাতে কোনো প্রবলেম করতেছে না, বাকিগুলোতে প্রবলেম করতেছে। আমরা কি করব, এগুলোকে এইচটিএমএল এর ভিতরেও পাঠাতে পারি, ধরো h1 ট্যাগের ভিতরেও আমরা পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, h1 ট্যাগের ভিতরে যখন আমরা এগুলোকে পাঠাবো তখন এটা হয়ে যাবে সিঙ্গেল জিনিস। ঠিক আছে, এই তাহলে কিন্তু সে আর কোনো ইরর দিচ্ছে না। তার মানে কি, এরকম আমি যদি চাই যে দুইটা h1 ট্যাগ পাঠাবো, এখন একটা এলিমেন্ট গেল। ঠিক আছে, এটাকে এন্টার দিয়ে আমরা বলতে পারি না যে আরেকটা এলিমেন্ট পাঠাও, পাঠাতে তো পারি নাকি, পাঠাতে পারি এভাবে। এখন আমাদের দুইটা এলিমেন্ট পাঠাতে গেলে কি সমস্যা হচ্ছে, কোনো সমস্যা? সমস্যা হচ্ছে যে সব সময় আমরা সিঙ্গেল একটা জিনিসকে পাঠাই। তাহলে এগুলোকে আবার একটা ডিভের মধ্যে ফেললে কোনো সমস্যা হবে না। ধরো ডিভ স্ল্যাশ, এটার ভিতরে যদি দেই তখন আর কোনো ইরর হচ্ছে না। তার মানে কি, আলটিমেটলি আমরা সিঙ্গেল একটা জিনিসকে পাঠাতে পারবো। তাহলে এটা পুরোটা মিলে একটা সিঙ্গেল, আবার ডিভ পুরোটা মিলে একটা সিঙ্গেল, এই টাইপের।
সবাই কি বুঝছি এতটুকু? সেম ওয়েতে আমরা যদি app.jsx এর ভিতরে যাই, তাহলে দেখেন এই যে এখানে একটা ফাঁকা জিনিসপত্র দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছি? এর ভিতরে কোনো এলিমেন্ট নাই। সবাই কি বুঝছি? তাহলে দেখেন এইখানে একটা শুরু করছে আর এখানে একটা শেষ করছে। তার মানে কি, সে পুরো জিনিসটাকে একটা জিনিসের ভিতরে রেখে দিছে। মানে এটা শুরু আর এটা শেষ, ঠিক আছে? এর ভিতরে আমরা যতগুলা ডিপ নিছি সেগুলা, আমি কি স্ট্রাকচারটা বুঝাতে পারতেছি? তো স্টুডেন্ট জেএসএক্স এর ভিতরে আমরা কি করলাম, ডিপ দিয়ে দিলাম। এরকম যদি আমি আরো দুটা ডিপ দিই, কন্ট্রোল সি কন্ট্রোল বি, আরো যদি ডিপ দিই তাহলে এই যে প্রবলেম করতেছে। তখন আমরা কি করতে পারি, আমরা ওই যে জিনিসটা করতে পারি, ঠিক আছে? কন্ট্রোল এক্স এটার ভিতরে দিয়ে দিলাম। তাহলে কি হলো, শুরুটা এবং শেষটা একজনের আন্ডারে থাকলো। তার মানে কি, আমি মাল্টি থ্রেড না সিঙ্গেল থ্রেড দিতে পারি, মানে রেসপন্স আমি একটা জিনিসই দিতে পারবো। সবাই বুঝছি? তখন ও ধরবে যে এটাই হচ্ছে আমার সিঙ্গেল জিনিস, কিন্তু এটার ভিতরেও তো আরো জিনিসপত্র থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে জিনিসগুলো এগুলো দেখাবো কিভাবে, এটা দেখানোর জন্য আমাদেরকে একটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে app.jsx এ যদি আমরা সবার নিচে আসি, তাহলে দেখবেন এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, বুঝতে পারছি? তাহলে এই জিনিসটাকে আমরা ওখানে করব, স্টুডেন্ট কোথায় করব বলেন তো? ফাংশনের বাইরে। এখানে অ্যাপ না দিয়ে আমাদের কি লিখতে হবে, স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে কি হবে, এখান থেকে আমি বললাম যে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা আমার পুরোটা রেডি, আপনি চাইলে এটাকে আপনার বাজারে নিয়ে যায় বিক্রি করতে পারেন। মানে আপনি এক্সপোর্ট করে দিলেন এই ফাইল থেকে। এখন এই ফাইলটা যে কেউ অন্য একটা জায়গায় ইউজ করতে পারবে। সবাইকে বুঝছি এতটুকু? আচ্ছা, এই জিনিসটা এখনই না করে আমরা চাইলে app.jsx এর ভিতরে আমি যেটা বানাইলাম এখন মেইন ডট জে স্টুডেন্ট ডট জেএসএক্স এ, এই জিনিসটাই আমরা পুরোটা কপি করি। কপি করে আমরা যদি চাই যে আমরা app.jsx এর ভিতরে নিচে যায় লিখবো, এই যে নিচে যায় আমরা একটা ফাংশন বানাবো, ঠিক আছে? এই যে স্টুডেন্ট ফাংশনটা বানালাম, আমি চাইলে এই স্টুডেন্ট ফাংশনটাকে কপি করব। কপি করে আমরা এই যে এত কিছু লেখা আছে আমরা কিচ্ছু দেখাবো না। ধরেন আমরা এতটুকু যদি বাদ দেই ভি প্লাস রিয়াক্ট, তাহলে আমরা এদের এখানে কি দেখাই সেটা আগে দেখে নেব। কন্ট্রোলে এস দিলে আমাদের এখানে সেভ হয়ে যাচ্ছে। সেভ হয়ে গেলে এখানে যায় আমরা রিয়াক্টে দেখি, দেখেন কোনো লেখা কিন্তু নাই। আবার এখানে ইমেজটা আছে, আমরা চাইলে এই ইমেজটাও পুরোটা ডিলিট করে দিতে পারি। কিভাবে, এই ডিপটাকে বাদ দিয়ে দিলে, ডিপটা বাদ দিয়ে দিলে আমাদের ইমেজটাই চলে গেল, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু এখানে ইমেজটা নাই। এখন চাই যে আমাদের এই স্টুডেন্টের ভিতরে যা লেখা আছে সব জিনিসটা এখানে দেখাইতে। তা আপনারা একটা জিনিস খেয়াল করেন, মেইনের ভিতরে আপনার অ্যাপ কিভাবে লিখছে দেখতে পাচ্ছেন? পুরো অ্যাপটাকে এভাবে নিয়ে আসছে। আমরা এটাকে কপি করলাম, কপি করে এই app.jsx এ এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমাদের তো অ্যাপ, তো এই ফাইলটার নামই অ্যাপ, আমরা তো অ্যাপ দিতে পারবো না। তাহলে কি করবো, এই যে স্টুডেন্ট কথাটা আছে না, এটা কপি করে নিয়ে যায় যে অ্যাপের এখানে যায় বসাই দেবো, ঠিক আছে? খুব কঠিন কিছু দিচ্ছি। এখন যদি আপনি ফ্রন্ট এন্ডে যান, ঠিক আছে, কিছু দেখতে পাচ্ছি আমরা, খালি রিলোড খাচ্ছে না, কেন এরকম হচ্ছে কি বলতে পারবেন? হুম, আচ্ছা, তো আমরা এটাকে অন্যভাবে করি। এটাকে এইভাবে না দিয়ে এইভাবে দিই, ঠিক আছে? তারপরে দেখি আমাদের কি হয়। এটাকে কন্ট্রোল এস দেন, এখানে যায় দেখেন আসছে রাফি জয় ইমরুল প্রলয়, রাফি জয় ইমরুল প্রলয়, রাফি জয় ইমরুল প্রলয়। সবাই কি বুঝছি ব্যাপারটা? অনেক সময় এটা হচ্ছে
যখন আপনি অন্য পেজে ইউজ করবেন তখন আপনি সিঙ্গেল ইউজ করতে পারেন, বাট যখন আপনি সেম পেজে ইউজ করবেন তখন আপনাকে এইভাবে দুইটা দিয়ে করতে হবে। এখন আপনি এখানে যদি কিছু লেখেন তাহলে কেমন লাগবে? ধরেন লিখলেন ওকে, তাহলে কি হবে? কিছু দিচ্ছে? হুম। আমি এখানে কাস্টমাইজেশন কিছু লিখতে চাই কিন্তু লিখতে পারতেছি না, তাহলে কিভাবে করতে হবে? এটা আমাকে এখানে করতে হবে। এখানে যদি আমরা, আচ্ছা এতটুকু আগে বুঝছেন কিনা সবাই বলেন, এতটুকু পারবেন সবাই? এখন আমরা কি করব? ধরো আমাদের এখন কি করতে হবে, এই স্টুডেন্টে আমাদের যেটা আসছে, এটা আসছে, এটা একটু যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে কিভাবে করা যায়? ঠিক আছে, আমরা কি করব বলো তো? এটা যেহেতু এটারই ডিজাইন করব, আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এটা ভ্যারিয়েবল নেই যে এটা কি স্টুডেন্ট, ঠিক আছে? এটা তুমি যে কোনো একটা ভ্যারিয়েবল স্টু লিখলেও সমস্যা নাই, ঠিক আছে? তো স্টু লেখার পরে দেখো এইখানে ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ডিজাইন দেব, ঠিক আছে? ডিজাইনটা এরকম হবে যে আমি শুধু কালার চেঞ্জ করব। তাহলে কিভাবে কালার চেঞ্জ করে? তা আমরা লিখবো কালার, COLOR, কালারের পরে আমরা কি দিতে পারি? ধরো প্রত্যেকটা কালার হয়ে যাবে রেড, ঠিক আছে? রেড, এরকম করতেছে কেন? COLOR গ্রিন, GREEN। বর্ডারের পুরুত্বটা কত হবে সেটা বলে দিই, ঠিক আছে? 1 পিক্সেল দেই অথবা 3 পিক্সেল দেই, 3 পিক্সেল সলিড দেই, নাহলে ড্যাশ দেই, আর হচ্ছে পার্পল দিয়ে দিই অথবা রেড দিতে পারি। এরপরে আমরা যদি এটাকে সেভ করি তাহলে আমাদের কালার তো এখনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না বলতে পারেন? কারণ আমরা এই কালারের একটা ভেরিয়েবল বানাইছি, কিন্তু এই ভেরিয়েবলটা কি কোথাও ইউজ করছি? তো ধরেন আমরা এই ডিভে অথবা H1-এ শুধুমাত্র আমরা কালারটা ইউজ করবো, তাহলে আমাদেরকে যে ডিজাইনে যেভাবে স্টাইল দিয়ে ইনলাইন CSS করতাম না, STY স্টাইল, তাহলে স্টাইলে আমাদেরকে বলে দিতে হবে। তো স্টাইলে কাকে বলবো? এই যে STU যে ইয়াকে ইউজ করছি তাকে। STU কে দিলে কি করবে, সে ওই কালারটা এখানে নিয়ে নিবে বা বর্ডারটা নিয়ে নিবে। এখন দেখেন এই যে চারি সাইডে একটা বর্ডার চলে আসছে H1-এর, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমি এরকমই আর একটা বানাইলাম কনস্ট্যান্ট স্টুডেন্ট গ্রুপ 2, ঠিক আছে? STU2। এখন আমরা কি করব, এইখানে এ লাইনে স্টাইল দিয়ে দেবো STYLE স্টাইল, এখানে আমরা বললাম STU2, ঠিক আছে? আমরা এখানে বললাম 3 পিক্সেল থাকুক, এখানে পার্পলের জায়গায় দিয়ে দিলাম রেড, ঠিক আছে? আর সলিডের জায়গায় বলে দিলাম ড্যাশড, DASH, ড্যাশড, ঠিক আছে? এটা যদি কন্ট্রোল S দেই তাহলে দেখেন এখানে ড্যাশ ড্যাশ হয়ে রেড আসলো, আর এখানে হচ্ছে পূরণ হয়ে আসলো, ঠিক আছে? ওকে, আবার আর কি করা যায়? এখানে দেখেন সব লেখা আছে, এটা একভাবে করতে পারি। আরেকটা করা যায় যে আমরা চাচ্ছিলাম যে এই নামগুলা নামগুলা পাঠাবো, তাই তো? অফসের কাজটা কি আজকে দেখাবো? আচ্ছা কিছুটা দেখাই। ধরেন এটাকে আমরা 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার দেখাবো, তাহলে কি করব?
অপস আকারে যদি দেখাই, আচ্ছা দেখায়, এখানে ক্লাস নেম দিয়ে কি কিছু দেখানো যায়? ক্লাস নেম থাক, তোমাদেরকে এটা পরে দেখায়, আগে হচ্ছে প্রপসটা দেখায়। প্রপসে আমরা যদি এখানে বলি এটা এতগুলো না, একটা ডিপ দেখায়, পরের আর একটা ডিপ দেখায়, ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে কি হলো, দুইটা দেখাচ্ছে, এই তো। এখন আমরা কি করব, এটাকে দুইবার কল করব। তাহলে এই স্টুডেন্টকে যদি আমরা দুইবার কল করি, শিফট এটা, তাহলে দুবার আসবে। তাহলে দেখো এখন দুবার আসবে, ঠিক আছে? এই যে দুবার আসছে। আচ্ছা, এখন দুবার আসছে, কিন্তু আমি একটাতে হচ্ছে একরকম লেখা দেখতেছি, আর একটাতে আর এক রকম, ঠিক আছে? তো এটাতে আমি যদি কোনো কিছু পার করতে চাই, আমি বললাম যে গ্রুপ জি নেম, অথবা বলবো গ্রুপ GROUP। গ্রুপে ওদেরকে আমরা কি বলতে চাই? ওদেরকে গ্রুপ বলি সায়েন্স, SCIENCE, ঠিক আছে? আর ক্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে ওরা কোন ক্লাসে পড়ে, ঠিক আছে? সেটা কি দিব? তো ডাবল কোটেশনে বলে দিলাম এরা হচ্ছে 10 ক্লাসে, ঠিক আছে? সেম জিনিসটাই আমরা আবার এখানেও বলতেছি, বাট এদের এদের বলবো এরা হচ্ছে কিসে, আর্টসে, ARTS, আর্টস। আর এরা হচ্ছে ক্লাস 12-এ পড়ে, ওকে? তাহলে আমরা এটা আমরা কি করলাম, স্টুডেন্টকে কল করলাম, তো এরা এগুলোকে পাঠাবে। বাট আমি যদি চাই যে তারা গ্রুপ সায়েন্সের, এরা সায়েন্সের দেখাবে, ঠিক আছে? আর যদি আমি চাই যে না এরা হচ্ছে আর্টসের দেখাবে, তাহলে ওরকম ভাবে করা যায়। যখন এটা একবার কল হবে, তখন এদেরকে দেখাবে সায়েন্স এবং 10। তাহলে আমরা দেখাই, তাহলে এটা এখান থেকে এখানে রিসিভ করব, ঠিক আছে? তো রিসিভ করতে গেলে আমরা কিভাবে রিসিভ করব? আমরা যেহেতু একটা ফাংশনের মাধ্যমে কাজ করি, এই ফাংশনে কি করব, এই প্রপার্টিজ গুলাকে রিসিভ করব, গ্রুপ, স্ট্যান্ডার্ড। তো এখানে যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম লিখব। তো আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল লিখতে পারি। তো আমরা যেহেতু এটা প্রপার্টিজ, তার আমরা লিখি PROP, প্রপার্টিজ, ঠিক আছে? PROPTIES, অথবা প্রপস ডাইরেক্ট লিখতে পারতাম, PROPS, ঠিক আছে? তো এখন এই প্রপার্টিজের ভিতরে প্রথমবার যখন স্টুডেন্ট কল হলো, তখন কিন্তু গ্রুপ এবং স্ট্যান্ডার্ডের ভ্যালু কিন্তু এটার ভিতরে চলে আসছে। তো তখন আমি এখানে একবার বলবো যে তুমি এখানে কি প্রিন্ট করো, যে এই যে প্রপার্টিজটা পাইলা, এই প্রপার্টিজটা ভিতরে কি আছে, গ্রুপ আছে এবং স্ট্যান্ডার্ড আছে। তখন আমরা এখানে বলবো ডট গ্রুপ, GROUP, বুঝতে পারছি? তাহলে ডট গ্রুপ দিলে কি হবে, সায়েন্স হবে। এরপরে আমরা বললাম অ্যান্ড দে আর ইন, মানে কোন স্ট্যান্ডার্ডে আছে আমরা সেটাও বলে দেবো। তারপরে সেকেন্ড ব্র্যাকেটে আমরা বললাম যে প্রপার্টিজ ডট স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তখন দেখবেন যে তারা একটা স্ট্যান্ডার্ডও বলে দিচ্ছে। দেখেন তো, প্রথমটাতে দেখা যাইতেছে তারা হচ্ছে আচ্ছা সায়েন্স, এটা একেবারে লেগে গেছে, এটাতে একটা হচ্ছে স্পেস দেই, তাহলে বুঝতে পারবো। দেখেন এখানে আমি কিছু করিনি, তারপরে কিন্তু সে অটোমেটিক রিলোড নিয়ে নিছে। এটার নাম হচ্ছে হট রিলোড। তো তাফি, জয়, ইমরুল, প্রলয় প্রথমবার যখন আমার কল হয়েছে, তখন এটা সায়েন্স এবং তারা হচ্ছে ক্লাস 10। পরের লাইনে আমি কিছু দেই নাই, তাই কিছু আসে নাই। আবার যখন এটাকে পুরোটা কল করা হয়েছে, তারপরের বার দিছে আর্টস এবং তারা হচ্ছে 12, ক্লাস 12-এ পড়ে। এটার মানে হচ্ছে যে আমরা কি করলাম, যে একটা কম্পোনেন্ট বানাইছে, এই দিস ইজ দ্য কম্পোনেন্ট, হ্যাঁ?
এটাই মেন জিনিস, যে ফাংশন বানালাম, এই ফাংশনটাকে আমরা বলতেছি কম্পোনেন্ট। এই যে এই ফাংশনটাকে আমরা কি বলতেছি, কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটাকে আমরা দুইবার ইউজ করলাম, কিন্তু দুইবারই ইউজ করলাম দুইভাবে, একবার সায়েন্সের জন্য ইউজ করলাম, একবার আর্টসের জন্য ইউজ করলাম। আমার যদি মনে হয় যে না আমি আসলে বুঝতেছি না ওইভাবে, তাহলে এই লাইনটা কেটে দেন। কেটে দিয়ে আপনি যদি এখানে দেখেন, তাহলে দেখবেন যে এক লাইনই আসছে। এই যে দেখছেন, এক লাইন এক লাইন। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এভাবে আপনারা করে এই প্র্যাকটিসটা করেন। আমি হচ্ছে এটাকে ফুল একবার দেখাই। এই হচ্ছে কোড। ঠিক আছে, তাহলে আমি ভিডিওতে যেভাবে যেভাবে করালাম এভাবে করে আমাকে দেন, এর পরেরটুকু আমি আবার করাবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? প্রথমত শিখলাম কিভাবে হচ্ছে একটা কম্পোনেন্ট বানাইতে হয়। এই যে এতটুকু লিখলাম, এটাকে আমরা বলতেছি একটা কম্পোনেন্ট। আর রিয়াক্ট কিন্তু এরকম ছোট ছোট কম্পোনেন্ট দিয়েই তৈরি করা। ঠিক আছে, তাহলে এই কম্পোনেন্টটা বানালাম। এরপরে আমরা যদি চাই যে কিভাবে একটা জেএসএক্স লিখতে হয়, সেটাও কিন্তু দেখলাম। এবং রিটার্নের সময় আমাদের সর্বসময় কি সিঙ্গেল একটা জিনিস যায়, এজন্য আমরা কিভাবে ইউজ করবো সেটা দেখলাম। এরপরে আমরা এইচ1 ট্যাগের ভিতরে কিভাবে হচ্ছে একটা মানে ডিজাইন দিতে পারি, ডিবে কিভাবে একটা ডিজাইন দিতে পারি, সেটাও কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার করলাম। আর একটা হচ্ছে ডিজাইনটা আমরা এভাবে কনস্ট্যান্ট হিসেবেও করে নিতে পারি। ঠিক আছে, এরপরে আমরা এগুলোকে কিভাবে কল করতে পারি সেটাও কিন্তু দেখলাম, যে একই স্টুডেন্টকে দুইবার কল করলাম, কিন্তু এগুলো প্রপার্টিজ আলাদা হওয়ার কারণে কিন্তু তারা আলাদা আলাদাভাবে দিচ্ছে, আউটপুট দিচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন, এরা হচ্ছে সায়েন্স 10 আর পরের বার দিয়ে দিলাম আর্টস 12। মানে কি এটা ডাইনামিক হয়ে গেল না? এরপরে আমরা ডাইনামিক এপিআই এগুলো নিয়ে কাজ করব। আমরা যে একটা এপিআই বানালাম, ওখান থেকে এপিআই নিয়ে কিভাবে ডাটা নিয়ে এসে ডাইনামিক করা যায় সেটা দেখব। সো এই প্রপার্টিজটা বোঝাটা খুবই জরুরি। প্রপার্টিজের ভিতরে দেখেন, এই দুটা জিনিসকে আমরা কিন্তু প্রপার্টিজের ভিতরে পাচ্ছি, যার কারণে প্রপার্টিজ ডট দিয়ে গ্রুপ এবং স্ট্যান্ডার্ড আলাদা আলাদা করলাম। ঠিক আছে, এ হচ্ছে সামারি। আপনারা করে আমাকে এটা ভিডিও করে হোক বা স্ক্রিনশট নিয়ে হোক আমাকে দেন। ঠিক আছে, গ্রুপে দিবেন। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা?